স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের রাজনীতি অতিক্রম করেছে নানা ধাপ। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র যেমন দেখেছে জনগণ, তেমনি দুবার গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছে জনগণ। বারবার রাজনীতিতে পরিবর্তন এসেছে, কিন্তু জনগণের প্রত্যাশা কিংবা ভাবনার প্রতিফলন কতটা ঘটেছে রাজনীতিতে? জনগণের রাজনৈতিক ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, আমি ফার্নেস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। জনগণকে বলা হয় রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সেই জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন রাজনীতিতে কতটা ঘটে? ধন্যবাদ। প্রশ্নটা বাংলাদেশের প্রেক্ষাপটে একরকম, আমাদের আশপাশের দেশে একরকম, গ্লোবালি আরেক রকম। আমাদের মতো দেশে এটা খুবই সংকটের জায়গা, বিশেষ করে এমন একটা অবস্থায় যখন আমরা ছিলাম, যখন আমাদের নির্বাচন ছিল না। গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তুলনামূলকভাবে বেটার অপশন বলা হয় সবসময়। কারণটা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা শাসক যদি নাও চায়, জনগণকে মূল্যায়ন করতে হয়। দিনের শেষে আপনি যদি তাকে ভোটও মনে করেন, মানুষ না, ও ভোট হিসেবে যদি আপনি বিবেচনা করেন, আপনাকে কোনো না কোনো একটা পর্যায়ে তার কাছে যেতে হবে। তাকে যদি অত্যাচার করতে চান, একটু কম করতে হবে। তার জীবনের সংকট কিছুটা হলেও দূর করতে হবে। তার সে পণ্য মূল্য নিয়ে নাভিশ্বাস, তার চিকিৎসা, তার শিক্ষা, মোটা দাগে কিছু করতে হবে। আমাদের মতো দেশের সমস্যাটা হয়েছিল গত কয়েক বছরে, দেড় দশক, কয়েক বছর তো না, আওয়ামী লীগ প্রথম টার্মটা মোটা দাগে একটা ভালো নির্বাচনে নির্বাচিত হলেও 2011 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, তখন থেকে তাদের মাথায় ঢুকে গেছে আমরা আর যাচ্ছি না। ফলে ওই সময় থেকে পুরো সময়টা সে যেহেতু মানুষকে আর মূল্যায়ন করেনি, সেই ক্ষেত্রে সংকটটা ছিল। আমরা এখন এটা বিবেচনা করতে পারি, আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থায় যদি ঢুকতে পারি, তখন জনগণের উপরে রাজনীতির প্রভাব বা জনগণেরও রাজনীতির উপরে প্রভাব খুব সিরিয়াসলি পড়বে। দলগুলো তখন তাদের মতো করে কর্মসূচি সাজানোর চেষ্টা করবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমি জাতীয় রাজনীতি থেকে সরিয়ে। ডাকসু নির্বাচন নিয়ে আপনার এখানে আমরা অনেক কথাবার্তা বলেছি। ডাকসু নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল যে ইসলামী ছাত্র শিবির স্টুডেন্টদের কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে প্রচুর। তাদেরকে বিভিন্ন সার্ভিস দিয়েছে, কোচিং করিয়েছে, ঢাকা থেকে কোচিং করতে এসে মেসে থাকতে দিয়েছে, ফি কম তাকে কমিয়ে দিয়েছে যদি দরিদ্র হয়ে থাকে, যে হলে উঠেছে তাকে নানান রকম পানি খেতে দিয়েছে, পানির জন্য ফিল্টার দিয়েছে। এটা যখন হলো, আপনি খেয়াল করবেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবার অন্য ছাত্র সংগঠনগুলো একই রকম কাজ করা শুরু করেছে। সুতরাং দিনের শেষে যদি এই ধরনের সার্ভ করার মেন্টালিটি থাকে এবং এটার মাধ্যমে যদি জেতা যায়, অন্যরাও একই রকম কাজ করবে। সেই কারণে আমি মনে করি, যদি নির্বাচনী ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়, তখন ভাইস ভার্সা জনগণেরও রাজনীতির উপরে প্রভাব থাকে, রাজনীতিরও আলটিমেটলি জনগণের উপরে। কিন্তু আমাদের বাস্তবতা যদি তুলে ধরি, রাজনৈতিক দলগুলো জনগণের ক্ষমতায়নের কথা বলে, কিন্তু দিন শেষে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার দলীয়করণের কাছে অত অসহায় আত্মসমর্পণ করে। এর পেছনে কি কারণ? বাংলাদেশের মতো দেশে যেখানে সিস্টেম ডেভেলপ করে, আসলে আমাদের গণতন্ত্রের প্রবলেমটা কোথায়? আমরা যখনও নির্বাচন ছিল, তখন আমরা একটা শব্দ খুব ব্যবহার করি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আমরা একটু ডিটেল যদি বলি, গণতন্ত্র মানে কি আসলে? গণতন্ত্র মানে এমন একটা শাসন ব্যবস্থা যেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে। এটা একটা ফ্যাক্টর, খুবই জরুরি। এটাই ফাউন্ডেশন, এটার উপরে ভিত্তি করেই এই সিস্টেমটা দাঁড়িয়ে যায়। তারপর একটা সরকার গঠিত হবে যেখানে সেপারেশন অফ পাওয়ার থাকবে। এটার মধ্যে একটা আইন প্রণয়ন করার মতো একটা প্রতিষ্ঠান, একটা পার্লামেন্ট থাকবে, আইন প্রয়োগ করার জন্য শাসন বিভাগ থাকবে সরকার, আরেকটা হচ্ছে বিচার বিভাগ থাকবে। এগুলো কিন্তু সেপারেটেড থাকবে। অনেকগুলো ইনস্টিটিউট থাকবে যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দুদক, এরকম অনেকগুলো কমিশন আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। এবং প্রতিষ্ঠানগুলো শুধু তাই না, সরকারের সরাসরি যে প্রতিষ্ঠান, ধরুন পুলিশ তো সরকারের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি একটা উদাহরণ দিতে পারি, বাইরের উদাহরণ, কিন্তু গণতন্ত্র কিভাবে কাজ করে বোঝা যাবে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন কোভিড প্রটোকল ভেঙেছেন বলে অভিযোগ হয়েছিল। তখন লন্ডনের যিনি পুলিশ প্রধান, তিনি প্রাইম মিনিস্টারের বাড়িতে গিয়ে তদন্ত করেছেন, অথচ এই পুলিশ কিন্তু সরাসরি সরকারের অধীনে। উনি তদন্ত করেছেন এবং তদন্ত করে যে রিপোর্টটা ছিল বরিস জনসনের জন্য নেগেটিভ, যে তারা কোভিড প্রটোকল ভেঙে আসলে ওখানে পার্টি করেছিলেন। এবং শেষ পর্যন্ত ওনার প্রধানমন্ত্রিত্ব গেছে মূলত এই সমালোচনা হতে হতে হতে। তাহলে খেয়াল করুন, সরকারেরই একটা প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আমাদের তাহলে সংকটটা কোথায়? আমাদের সংকটটা হচ্ছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন পদে পদে হোঁচট খায়, আমরা সত্যিকার অর্থে কোনো রকম কোনো গণতন্ত্র 91 সালের আগে আর দেখিনি। 91-তে এসে একটু গণতন্ত্র পেলাম, দুটো টার্ম মোটামুটি।
তিনটা টার্ম ধরা যায় 6 পর্যন্ত, 91 থেকে শেষ 6 সাল পর্যন্ত। তারপর আবার কেন হোঁচট খেলাম? এরপর আমরা হোঁচট খেয়ে গেলাম। এখন এই যে হোঁচট খেলাম কারণ হচ্ছে আমাদের এই প্রবণতা আছে, আমাদের ইনস্টিটিউটগুলো তৈরি হওয়ার আগে এই 3 টার্মে আসলে ইনস্টিটিউট তৈরি হয় না। ইনস্টিটিউট তৈরি হতে আরো লম্বা সময় লাগে, কয়েক ডেকেডস লাগে। তখন সেই ইনস্টিটিউটগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারে। কেউ যদি চায় আমি আমার ক্ষমতা আমার ইচ্ছা মতো করবো, তখনও সে ঠিক অর্থে পেরে ওঠা না, বাধা দেয় অন্তত। যদিও এই আলাপ আছে, থাকলেও কি হবে, ট্রাম্প এখন আমেরিকায় এত পুরনো গণতন্ত্র, এত ইনস্টিটিউট, কিন্তু আমেরিকায় তো সেগুলো অগ্রাহ্য করতে শুরু করেছেন এবং উনি রাজা হয়ে উঠতে চাচ্ছেন এই অভিযোগ করে জনগণ নো কিং মুভমেন্টের রাস্তায় নেমে এসছে। সো আমাদের প্রবণতা হচ্ছে আমরা ক্ষমতার ক্ষেত্রে রাজার মতো ক্ষমতাশালী হয়ে উঠতে চাই। মানে যখনই আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা চলে যায়, চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হয়ে যায়, তখন আপনি চাইলে যা ইচ্ছা তা করতে পারেন না। আপনি রাজা হয়ে যেহেতু উঠতে চান, সেই জন্য আবার এই প্রতিষ্ঠানগুলো ভেঙে যতটা সম্ভব আপনি নিয়ে আসেন। আর যদি স্বৈরাচারী সরকার হয়ে যান, তখন আপনার অনিবার্যভাবে সব কিছু আপনার হাতে লাগবে। আপনি আইন বানাবেন, আপনি আইন প্রয়োগ করবেন, আপনি বিচারও করবেন, ফোন করে বলে দেবেন যে ওকে এই শাস্তি দিয়ে দাও, ওকে সেই শাস্তি দিয়ে দাও, অথচ টেকনিক্যালি এটা বিচার বিভাগ, এটা স্বাধীন হওয়ার কথা ছিল। সো এই প্রবণতা আছে। আর এই সবগুলো ক্ষমতা আপনি আসলে কবজা করেন স্টেটকে ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত লাভ। ফলে একটা নেক্সাস আছে, যারা তাদের এই স্টেটের সব সম্পদকে তাদের স্বার্থে নিতে চায়, সেগুলোকে তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করতে চায়, তার জন্য কিন্তু এগুলো লাগবে। ধরুন আপনার কোনো একটা অধিকার কেউ একজন বিরাট ধনী নষ্ট করতে যাচ্ছে, আপনার এটা নষ্ট করার মাধ্যমে তিনি অনেক বেশি গেইন করবেন, কিন্তু আমাদের তো একটা বিচার বিভাগ আছে। আপনি চাইলে বিচার বিভাগে ন্যায় বিচার পেতে পারেন। ন্যায় বিচার যদি পেয়ে যান, দেখবেন ওই ধনী আপনার সাথে আর পেরে উঠছে না। ফলে ওই ধনী বা ওই পাওয়ারফুল পলিটিক্যাল লিডার কোনোভাবেই চাইবে না যে এদেশে বিচার বিভাগ ঠিকঠাক মতো, ফলে উনি ওটাকেও নষ্ট করবেন। এই জিনিসগুলোই আসলে ঘটে। অলিগার্ক কিংবা নেক্সাস যেমনটি আপনি বলছিলেন, সেই বাস্তবতা থেকে আমরা ফিরে আসতে পেরেছি কি 24 পরবর্তী সময়টায়, নাকি আমরা সেই চক্রেই আসলে ঘুরপাক খাচ্ছি? টু সাম এক্সটেন্ট ঘুরপাক খাচ্ছি এবং এটা খুব অস্বাভাবিক না। মানে 15 বছর খুব লম্বা সময়। 15 বছর যখন এই ব্যবস্থায় চলে, একটা সরকারে যারা আছেন বা বিরোধী দলীয় যারা ছিলেন, একসময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদেরও ভেতরে এক ধরনের প্রবণতা ছিল, আমিও যদি ওটার কাছাকাছি যেতে পারি, আমিও কেউ এটা আমি সবার কথা বলছি না, আমিও এরকম হয়ে উঠবো। ফলে যেটা হয়েছে, সরকার অন্তর্বর্তীকালীন হলেও পলিটিক্যাল পার্টির অনেক মানুষজন আছে, তারা খুবই পাওয়ারফুল এবং তারা একই রকমভাবে চেষ্টা করছেন এখান থেকে গেইন করার জন্য। সো এই মানসিকতার এই কারণেই হচ্ছে। কিন্তু আমরা প্রায় একটা কথা বলি যে একটা নির্বাচন, ধরুন একটা নির্বাচন হলো, একটা দল ক্ষমতায় আসলো, এবং আমরা যদি এটা 5 বছর পর আবার নির্বাচন করতে পারি, তাহলে দেখবেন এই প্রবণতা আস্তে আস্তে কমবে। প্রথমটার পরে দ্বিতীয়টা আরও কমবে, তৃতীয়টা আরও কমবে, এভাবে আলটিমেটলি এই জিনিসগুলো কাজ করবে। আর একটা দল সবসময় ক্ষমতায় থেকে আরেক দলকে বা ইনস্টিটিউটগুলোকে ভেঙে ফেলে না, কারণ হচ্ছে সে জানে সেও কোনোদিন বিরোধী দলে যাবে। মানে গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে আপনি কোনো একদিন বিরোধী দলে যেতে পারেন। বিরোধী দলে যখন আপনি যাবেন, আপনার উপরে যাতে একই অবস্থা ফেরত না আসে, ফলে আপনি আস্তে আস্তে নিজে ক্ষমতায় থেকেও চাইবেন ইনস্টিটিউটগুলো কার্যকরী হোক। তাতে জনগণ যেমন বেনিফিটেড হয়, আপনি যখন বিরোধী দল মানে সাধারণ জনগণের কাতারে চলে আসেন সরকার থেকে, তখন আপনিও প্রবলেমে না পড়েন। সো আমাদের ওই প্রবণতা কিন্তু আছে। বটম লাইন হচ্ছে এটা, সরকারি কর্মচারী যারা শেখ হাসিনার অধীনে এই লুটপাট এবং অপ্রয়োজনীয় এবং ইল্লিগাল বলবো ক্ষমতা প্র্যাকটিস করেছে, তাদের সেই প্রবণতা তো হুট করে চলে যাবে না, তাদের সেটা রয়ে গেছে। তার সাথে এখন অনেক পলিটিক্যাল লিডার্স যারা ক্ষমতায় না থাকলেও তাদের প্রভাব আছে, তাদের ওই মানসিকতা চলছে। এটা আরও কিছুদিন চলবে। আমি মনে করি একটা নির্বাচন হয়ে যাওয়া এবং আবার নির্বাচন হতে থাকা ধাপে ধাপে কমিয়ে আনবে। আমরা বর্তমান রাজনৈতিক দৃশ্যপট যদি তুলে ধরি, আমরা দেখছি যে গণভোটকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঝে পরস্পর বিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু গণভোটের যদি আমরা মূল অংশীজন ধরি, সেটি তো জনগণ আসলে কি চাইছে? গণভোটের প্রস্তাব, যে প্রস্তাবগুলো রাখা হচ্ছে, সেটি সম্পর্কে জনগণ কতটা অবগত? জুলাই সনদের যে প্রস্তাবগুলো, সুপারিশগুলো পেশ করা হয়েছে, সেটি সম্পর্কে জনগণ কতটা জানে? মানে যেভাবে আমরা গণভোট করছি, এভাবে গণভোট আসলে হওয়ার কথা ছিল না। গণভোট হয় সবসময় একটা সংবিধান, যদি আমরা পূর্ণাঙ্গ সংবিধান তৈরি করি, একটা গণপরিষদের সংবিধান তৈরি হবে, এটার প্রস্তাবনা জনগণের কাছে যাবে। আচ্ছা, সেটাকে আপনি অথরিটি দিতে পারেন, কারণ হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 11 বলছে সকল ক্ষমতা তো জনগণের, আমরা আগে বলছি, তার পরবর্তীতে এটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রযুক্ত হইবে। সো পার্লামেন্টকে যে তারা নির্বাচন করলেন, এর মাধ্যমে আসলে তারা পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছেন।
এখন আপনি এক জিনিসটা মিলিয়ে নেন, যদি এটা হয়ে থাকে তাহলে পার্লামেন্টে যখন এটা তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট আছে, কারণ আপনি ম্যান্ডেট দিয়ে তাদেরকে নির্বাচন করেছেন। কিন্তু আপনি যেটা বলছেন উইচ ইজ ভেরি রাইট, যে এখন তাদেরকে কি গণভোট তারা দিতে চায়, কিভাবে দিতে চায়, বা তার চাইতে জরুরি কথা, যারা মিলে এই সংশোধন বা এই সংস্কারগুলোর প্রস্তাবনা তৈরি করলেন, তৈরি করে যে তারা সামনে আনলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের কোথায় আছে? কারণ জনগণ এখানে আসলে নেই, জনগণের সামনে একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনি রাইট যে আমরা আসলে জনগণের কাছে জিজ্ঞেস না করে অলমোস্ট তেমন কিছু করেছে, জিজ্ঞেস করিনি। যদিও আমি কিছুটা জনগণের ইনভলভমেন্টের চেষ্টা ছিল বলতে পারি। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের সাথে বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেও, এমনকি একেবারে সাধারণ জনগণেরও মন্তব্য পরামর্শ চেয়েছি, সেখান থেকে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। কিন্তু তারপরও আমি আপনার সাথে একমত যে এটা যথেষ্ট হয়নি। এবং বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে এবং সবশেষ গণভোট হয়েছে 1991 সালে। 34 বছর পর আবার গণভোট হতে যাচ্ছে। গণভোটে জনরায়ের প্রকৃত প্রতিফলন হয় কি? হ্যাঁ, প্রশ্নবিদ্ধ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 91টার সাথে আমি এটাকে মানে মূলগত একটা বিরাট পার্থক্য আছে। 91তে গণভোট হয়েছিল আমরা যখন প্রধানমন্ত্রী শাসিত বা পার্লামেন্টারি সিস্টেমে ব্যাক করেছি। ওটা কোথায় হয়েছে? আগে পার্লামেন্টে আগে হয়েছে, পার্লামেন্ট আগে সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলেছে আনুষ্ঠানিকতা। হ্যাঁ, সিদ্ধান্ত আগে পার্লামেন্ট নিয়েছে। এবং পার্লামেন্টের এখতিয়ার কেন ছিল? এই পার্লামেন্ট জনগণ নির্বাচিত করেছে। সো আর্টিকেল 11 অনুযায়ী জনগণের এই ক্ষমতা চর্চিত হবে তার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তারপর সেটা জনগণের কাছে গেছে, জনগণ আবার এটাকে ভোট দিয়েছেন, ফলে আমরা আবার এই সিস্টেমে ব্যাক করতে পেরেছি। কিন্তু এবার যেটা বললেন, এবার আসলে একেবারেই সেটা না। আর আমি গতবারের চেয়ে এবারকারটা আরো বেশ জটিল একটা কারণে মনে করি। গতবার মূলত ব্যাপারটা ছিল আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম না পার্লামেন্টারি সিস্টেম, মানে আমরা প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, সহজে বুঝিয়ে বলতে পারবেন, যদি এটার মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু এবার যে 48টা সংবিধান সংশোধন করার প্রস্তাব আছে, নোট অফ ডিসেন্ট যদি না থাকে, সংবিধানের জটিল বিষয়গুলো আসলে জনগণের সামনে কিভাবে উপস্থাপন করা যায়? আমি মোটামুটি উপস্থাপিত হয়েছে। যেমন এই যে আমরা এই শো সহ এতগুলো টিভি চ্যানেলে প্রচুর টক শো হয়েছে, প্রচুর বিতর্ক হয়েছে, ঐক্যমত্য কমিশনের ডিবেট পুরো লাইভ হয়েছে। তারপরও আসলে ব্যাপারগুলো অনেক জটিল। এই যে আপনি যেটা বলছেন যে আসলে শেষ পর্যন্ত জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে, আমাদের মতো সমাজে যেখানে খুব শিক্ষিত সচেতন, মানে শুধু শিক্ষিতের কথা বলছি না, শিক্ষিতদের একটা বড় অংশ এই ব্যাপারে এতটা সচেতন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সুতরাং মতামতের ক্ষেত্রে এই এতগুলো সংস্কার প্রস্তাব একসাথে দেয়া অনিবার্যভাবেই এটা যে আমরা সঠিক প্রতিফলন পাবো সেটা নাও হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশন যেমনটি সুপারিশ করেছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশনের শুরু থেকে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে। 270 দিনের মধ্যে অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। সেই প্রক্রিয়াটি আসলে কেমন হবে? যদি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হয়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা দেখেন কি? মানে খুবই, মানে এই শব্দটাকে আমি উদ্ভট ব্যবহার করছি, আমি দুঃখিত। মানে এই কমিশনের সদস্যদের সাথে আমরা চিনি, রেসপেক্টেড মানুষ, কিভাবে তারা এটা করলেন। আমি আপনাকে অন্য একটা কথা বরং বলি। ধরুন ওনারা এই যে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার কথা বলছেন কেন, মানে 270 দিনের মধ্যে যদি না হয়, তার মানে ওনারা সন্দেহ করছেন ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে সে এটা করতে নাও পারে, তাই তো? তো যে সরকার এটা করলো না, আপনি যেটা বললেন, এবার এটাকে ইমপ্লিমেন্ট কে করবে? মানে আমাদের তো একটা নতুন সংবিধান লাগবে যেখানে এগুলো সব লিখতে হবে। এবং শুধু সেটা না, আপনি কতগুলো সুপারিশ দিয়েছেন, এগুলো তো আইনের ভাষায় লিখে যোগ করতে হবে। তো আইনের ভাষা কে লিখবে? ওনারা এসে লিখে দিয়ে যাবেন, নাকি এটা উচ্চ আদালত নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এটা করে ফেলবে? করে কি করবেন উনি? সরকারকে বলবেন এটা এখন থেকে এটা সংবিধান। সরকার যদি বলে আমি শুনবো না, সরকার তো শুনতে চায় না, কারণ সে তো 270 দিনের মধ্যে এটা করে নাই। উদ্ভট সব কথাবার্তা, সত্যিকার অর্থেই একেবারে উদ্ভট সব কথাবার্তা। আপনি রাইট যে এটা যদি স্বয়ংক্রিয়ভাবে করাই যায়, তাহলে আর এখানে ওই 270 দিনেরও দরকার ছিল না। আপনারা এটা করে গণভোটের পর বলেন যে এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে, তারপর দেখি আসলে কি দাঁড়ায়। এবং সুপারিশে আরেকটি অংশ পড়ছিলাম যে যদি গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট না সূচক হয়, তাহলে এই প্রক্রিয়া সেখানেই ইতি ঘটবে। অবশ্যই তাই। আপনি গণভোটে যাচ্ছেন মানে এটা কি? গণভোটে যাওয়ার মানে হচ্ছে, আমি এটাই বলছি, এই ঝুঁকিগুলো আমরা তৈরি করছি। গণভোটে যাওয়ার মানেই হচ্ছে আপনি জনগণের কাছে জানতে চাইছেন এই 48টা, এটা উইথ নোট অফ ডিসেন্ট আর উইদাউট নোট অফ ডিসেন্ট, এখনো সিদ্ধান্ত হয়নি, এটা নিয়ে ডিবেট আছে এবং ঝামেলা হবে। এই যে সিদ্ধান্তটা হচ্ছে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য তুমি নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলছে, গাঠনিক ক্ষমতা দিতে চাও কিনা। তো সে যদি বলে আমি দিতে চাই না, আপনি তো দিনের শেষে গণতন্ত্র, মানে আপনি যত ভালো কিছুই করুন না কেন, জনগণ যদি বলে আমার এটা ভালো লাগছে না, আপনি এটা না হয়ে যাবে, সুতরাং যাবতীয় সংস্কার শেষ হয়ে যাবে। এই গণভোট নিয়ে আরো একটি প্রশ্ন সামনে এসেছে যে সংবিধানে এখন গণভোট নেই, তাহলে গণভোট আয়োজন কিভাবে হবে?
জটিল ব্যাপার, মানে প্রথম গণভোট নেই কথাটা পুরোপুরি ঠিক না। সংবিধানে 15th অ্যামেন্ডমেন্টে গণভোট এর আগে আমি একটু ডিটেল যদি বলি, 12th অ্যামেন্ডমেন্ট যেটা ছিল সেটায় কিছু কিছু আর্টিকেলে গণভোট ছিল, ওগুলো যদি আপনি ঠিক করতে চান, অ্যামেন্ড করতে চান, গণভোটে যেতে হবে। তো 15th অ্যামেন্ডমেন্টে শেখ হাসিনা এগুলো তুলে দিয়েছিল। তো আমাদের এই 15th অ্যামেন্ডমেন্টে যে যে জিনিসগুলো বাতিল হয়েছে, তো সহজে যদি বলি ওইটাও বাতিল হয়েছে, তার মানে হচ্ছে গণভোট ওই ধারাগুলোর জন্য ফেরত এসছে। তো আপনি তখন ওই ধারাগুলো না, ওর বাইরেও আরও অনেক কিছু করছেন, সুতরাং এই গণভোট বেআইনি, অসাংবিধানিক। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমাদের এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেও হয়েছে, কখনো কোনো জরুরি অবস্থায় আপনি কতগুলো সংবিধানের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন যদি আবার সবাই একমত হয়, পরে সংবিধানে এটা ঢোকানো যায়, পরে সংসদ যেটা হবে। সেটা কি এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডারের আন্ডারে? না, একটার পোস্ট যেটা হয় ওখানে আপনার র্যাটিফিকেশন করা যায়। আমি ধরুন আমি একটা উদাহরণ দিই, এই সরকার তো 3 মাসের মধ্যে নির্বাচন করেনি। আমাদের সংবিধান স্পষ্টভাবে লিখেছে একটা সরকার শেষ হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু দুর্যোগ দুর্বিপাকের কথাও বলা আছে, কথা ভুলেও সেটা 6 মাস পেছাতে পারে, মানে সর্বোচ্চ গিয়ে। সুতরাং কোনোভাবেই এটা আমরা যতদিন পরে নির্বাচন করছি সেটা হচ্ছে না, শিওর। তো তাহলে কি হবে? আরো মানে এটা সবচেয়ে সুন্দর উদাহরণটা হচ্ছে এরশাদ পতনের পর আমাদের প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। মওদুদ আহমেদ রিজাইন করেছেন, তার জায়গায় এসছেন এরশাদ, তার হাতে ক্ষমতা দিয়ে এরশাদ চলে গেছেন। উনি দায়িত্বে থেকে মানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আবার উনি পরে প্রধান বিচারপতি হয়েছেন, চলে গেছেন। এই যাবতীয় ঘটনাগুলোর মতো অত্যন্ত অসাংবিধানিক কিছু হতে পারে না। কিন্তু আমরা পরে করলাম কি, একাদশ সংশোধনী একটা আছে, সেটার মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিন যে আসলেন আবার গেলেন, এটা আমরা এটাকে পরে র্যাটিফাই করেছে। সো গণভোট যদি আমরা সবাই একমত থাকি, আমাদের সংকটটা কোন জায়গায়? সংকট হচ্ছে আমরা ডিবেট করছি, ঝামেলা করছি, এটা বিপদ হয়ে যাবে। আমরা যদি সবাই একমত থাকি, পরবর্তী সংসদ কিন্তু তাদের সংসদ মানে তাদের যে সক্ষমতা আছে, যদি সেই মেজরিটি থাকে, তারা একত্র হয়ে কিন্তু এই গণভোটটাকেও তারা বৈধতা দিতে পারে। আবারও বলছি, ইয়াস ইউর ভেরি রাইট, আইন এবং সংবিধান কোনোটাই এই গণভোটকে পারমিট করেন। আপনি যতই আদেশ দেন না কেন, রাষ্ট্রপতি আদেশ দিয়ে যদি করিয়েই ফেলা যায় সংবিধানের বাইরে জিনিস, তো প্রত্যেকেই একই কাজই করতে থাকে। কিন্তু আদেশকে কেন্দ্র করে আমরা দেখছি নতুন করে জটিলতা তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ কে জারি করবে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক অঙ্গনে মত পার্থক্য রয়েছে। সে আলোচনায় ফিরবো বিরতির পর। প্রধান উপদেষ্টাকে অবশ্যই জুলাই সনদ জারি করতে হবে এমন দাবি জানিয়েছে এনসিপি। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট চুপ বইতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার রয়েছে কিনা সে প্রশ্নও কিন্তু সামনে এসেছে। নিশ্চয়ই, মানে প্রথম কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু যে প্রেসিডেন্ট, তিনি শেখ হাসিনার সময় নিয়োগপ্রাপ্ত, এবং তার যে পরিমাণ অন্ধ আনুগত্য শেখ হাসিনার প্রতি ছিল, মানে এটা একেবারে অত্যন্ত বাজে দেখাতো মানে একজন প্রেসিডেন্টের কাছ থেকে। যাই হোক, উনি আছেন। এবং আমরা যদি এখন এই প্রশ্ন করি, ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ কার কাছে শপথ দিয়েছেন? তারা কার উপদেষ্টা আসলে? যদি তার হাতে জুলাই সনদ স্বাক্ষরিত হলে সেই সনদ একেবারে খুব খারাপ কিছু হয়ে যায়, তাহলে এই সরকার মানে গোটা সরকারটাই হচ্ছে তার কাছে, তার হাতে শপথ নেওয়া। একটা কথা মানে আমি এনসিপির বন্ধুদেরকে বলবো, মানে তাদের বয়স কম বলি, কিন্তু বয়স কম বলে আসলে ছেড়ে দেওয়া যাবে না। তারা এখন রাষ্ট্রীয় পর্যায়ের খেলোয়াড়, তারা রাজনৈতিক দল তৈরি করেছেন, তাদের ভবিষ্যতে নিশ্চয়ই ক্ষমতা যাওয়ার ইচ্ছে আছে। সুতরাং তারা ইম্যাচিওর কথা বলা একেবারেই ঠিক হবে না। হতে পারতো যে কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন যে এটা বিপ্লব, একটা বিপ্লবী সরকার করা হোক। আমরা প্রথম দিন থেকে এই ফাইটটা করেছি যে এটা বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান, এখানে হতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এই সংবিধানের অধীনে আছি। যদি সংবিধানের অধীনে থাকেন, এরপর আপনি গায়ের জোরে বলতে পারেন না, এটা কে সাইন করবে? নো ওয়ে। ইনফ্যাক্ট আপনার কাছে যতই খারাপ লাগুক না কেন, এই ধরনের আদেশ শুধু না, অধ্যাদেশও, অর্ডার, আদেশ তো অর্ডার, অধ্যাদেশ হচ্ছে অর্ডিন্যান্স, এগুলো রাষ্ট্রপতি ছাড়া কারো পক্ষে এটা কোনোভাবেই জারি করা সম্ভব না। সোজা সাপটা কথা। সেখানেও কিন্তু এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার প্রধান উপদেষ্টা না থাকে, তাহলে নির্বাচন দেওয়ার এখতিয়ার কিভাবে থাকে? খুব সহজ কারণ নির্বাচনও দেওয়ার এখতিয়ার দিনের শেষে আলোচনা করে হবে। আমি আবারও বলছি, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের প্রেসিডেন্ট কিন্তু সংবিধান, আমাদের কিন্তু প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টার। টেকনিক্যালি আমাদের মানে প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট রয়ে গেছেন। যেহেতু প্রেসিডেন্ট রয়ে গেছেন, সেহেতু তিনি তার জায়গা থেকে এই কাজটা করবেন। সংবিধানও প্রেসিডেন্টকে কোনো অধিকার দেয় নাই যে তিনি এই ধরনের একটা
নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। নির্বাচনের তারিখ ইনফ্যাক্ট বেসিকলি নির্বাচন কমিশনের দায়। আমি আপনাকে আগে একটা কথা বলেছি, কিছু কিছু জিনিস র্যাটিফাই করতে হবে, ইটস এ মাস্ট। কিন্তু যখন প্রেসিডেন্ট প্রেজেন্ট আছেন তার থাকা অবস্থায় কিন্তু এখন আমাদের নির্বাচন কমিশনকে একটা নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে না। সেজন্যই আসলে প্রধান উপদেষ্টা করেছেন। এটাও কিন্তু দিনের শেষে আমাদেরকে র্যাটিফাই করতে হবে। সুতরাং প্রধান উপদেষ্টা এটা পারেন, কারণ এটা আবার রাষ্ট্রপতির দায়িত্ব না, সেই কারণেই পারেন। আর যেখানে রাষ্ট্রপতি আছেন সেখানে তার হাতে যা যা দায়িত্ব আছে সেটা আপনি তাকে না দিয়ে যখন অন্যকে দিচ্ছেন তখন আপনি কনস্টিটিউশন ভায়োলেট করছেন। আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের প্রসঙ্গে আসতে চাই। জাতীয় ঐকমত্য কমিশন 8.5 মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে গেছে, তারপরে আমরা দেখলাম যে সুপারিশকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক অঙ্গনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে এবং অনেকেই বলছে যে সুপারিশকে কেন্দ্র করে আসলে বিএনপির জটিলতা বেশি দেখা যাচ্ছে। কারণ বলা হচ্ছে যে বিএনপি বলছে যে প্রতারিত হওয়ার অভিযোগ করছে সুপারিশকে কেন্দ্র করে, কিন্তু এখনো বিএনপি প্রত্যাখ্যান করতে পারেনি। সংস্কার বিরোধী এক ধরনের তকমা লেগে যেতে পারে এই ভয় থেকে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ বিএনপিকে বিপাকে ফেলেছে কি? প্রতারিত হওয়ার অভিযোগ করছে দলটি, কিন্তু আবার সুপারিশকে প্রত্যাখ্যান করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সেটি কি আসলে বিএনপির রাজনৈতিক কৌশল, নাকি আসলে সংস্কার বিরোধী তকমা লাগার শঙ্কা থেকেই আসলে এমনটি করতে পারছে না দলটি? আপনি মোটামুটি জবাব দিয়েছেন। আসলে সবগুলোই এখানে জরুরি। যেমন ধরুন প্রতারিত হয়েছে এই বোধটা ভুল না, যে এই সনদে স্বাক্ষরিত হয়েছে সুপারিশের সময় সেটা পরিবর্তন করেছে। এখানে একটা কথা আমি একটু বলে রাখি, মানে আমি খুবই দুঃখিত হয়েছি। আমাদের ঐকমত্য কমিশন মানে বাইরে থাকা কিছু মানুষ না, এটার চেয়ারপারসন হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং। তার মানে উনি আবার সিদ্ধান্ত নিতে যাবেন কি করছেন। আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা খেয়াল করেন। তিনি যখন ঐকমত্য কমিশনের অংশ হিসেবে একটা সাজেশন দিচ্ছেন, তিনি সম্ভবত আমি পত্রিকায় দেখলাম আগামীকাল এরকম একটা সম্ভাবনা আছে কি হবে, সেটা আবার তিনি একচ্ছত্রভাবে নিচ্ছেন। তো যাই হোক, প্রতারণার আছে এবং এই প্রতারণার সাথে, যে কারণে এই কথাটা বলার, কমিশনের সদস্যরা যারা ছিলেন তারা অত্যন্ত সম্মানিত মানুষ, তার সাথে আমাদের প্রধান উপদেষ্টা মিলে এটার পার্ট হয়েছেন। বিএনপি পুরো প্রত্যাখ্যান না করলে আমি মনে করি বিএনপি সম্ভবত এই ঘোষণার পর তার আংশিক, তার দাবিটা কিন্তু, সে দুটো দাবি আছে, সে দুটো দাবি কিন্তু জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, সে তো আসলে পুরোটা তার মানে এখানে মানে বাতিল করার কোনো কারণ নাই। 84টা যে চূড়ান্ত সংস্কার প্রস্তাব, ইভেন 48টা যে সংবিধান সংশোধন, তার মধ্যে যে মৌলিক মানে ইয়ে আছে, যে সব সংশোধনের আলাপ আছে, সেখানে তার 9টার মধ্যে নোট অফ ডিসেন্ট। এখন 9টার মধ্যে নোট অফ ডিসেন্ট মানে এই না যে ওটা চাই না। আপার হাউস নিয়ে আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারও বিএনপি চাইছে, কিন্তু এটা তৈরি হওয়ার সিস্টেম নিয়ে নোট অফ ডিসেন্ট। সো এরকম নোট অফ ডিসেন্ট যদি চিন্তা করেন, সো সে তার নোট অফ ডিসেন্টের কথা জানান দিচ্ছে। এই কারণে আমি মনে করি বিএনপি পুরো, তার বাকি সব সংস্কার তো সে অ্যাগ্রি করছে, সুতরাং বিএনপি সংস্কারকে পুরো ডিনাউন্স করবে না। আমি ধারণা করি সেটা হচ্ছে আগামীকাল যদি এটা হয় বা যেদিনই হয় এই ঘোষণা, কারণ গণভোট এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ দাবি, নির্বাচনের দিন হতে হবে, জাতীয় নির্বাচনের দিন। এটা হলে তার একটা জিনিস পূর্ণ হলো। আর নোট অফ ডিসেন্টটাকে যদি বিবেচনায় নেওয়া হয়, সেই কারণে আমি মনে করি তারা অপেক্ষা করার চেষ্টা করছে। আর বিএনপি এটা পুরোটা বাতিল করার কোনো প্রশ্নও নেই, কারণ বিএনপি সত্যিকার অর্থে কিছু ইললজিক্যাল অবস্থান নিয়েছে। যে আমরা আপার হাউসের কথা বলছিলাম, আপার হাউসে পিআর না থাকাটা বিএনপি যেভাবে চাইছে সেটা ইললজিক্যাল আমি মনে করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে চাইছে এবং অনেক ক্ষেত্রে সে তার নিজের অবস্থান থেকে সরে এসে তার অবস্থান জানান দিয়েছে। সুতরাং সে সংস্কারের বিরোধী না। এখন আপনি যেটা বলছেন এটা ইম্পর্টেন্ট, পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। এখন তার প্রতিপক্ষ যদি বিএনপিকে সংস্কার বিরোধী, তারেক রহমান সাহেব শেখ হাসিনা হইতে চায়, এসব যদি বলা শুরু করে, সেটাকে কিভাবে কমব্যাট করবে বিএনপি, সে তার মতো করে এটা করতে পারলে আমার মনে করি সমস্যা হবে না। আসন বন্টন নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্তা দিয়েছেন। বিএনপির 300 আসনের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সাহায্য করেছে, কিছু আসনে তারা মনোনয়ন পাবেন। কিন্তু আমরা গতকালের চিত্র যদি তুলে ধরি, ভোলা সদরে বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির একটি গ্রুপ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি, তারপরে আমরা হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা দেখছি। মনোনয়ন চূড়ান্ত হলে বিএনপি নেতাকর্মীদের কিভাবে সামাল দিবে? কিছুটা ঝামেলা হবে, এটা মানতে হবে। মানে একটা বড় সংকট হয়েছে। 3টা নির্বাচনে যেহেতু পার্টিসিপেট করতে পারেননি বিএনপির ক্যান্ডিডেটরা, অনেকে জমে গেছেন। আমি একটা হিসাব দেখাই আপনাকে। বিএনপির 8 সালের নির্বাচন যদি আমরা মোটামুটি ধরি যে ঠিকঠাক আছে, সো ওই নির্বাচনে যিনি মনোনয়ন পাননি, ধরুন বয়স অ্যারাউন্ড 60, বাংলাদেশে রাজনীতিতে 60 খুব বেশি বয়স না, তো উনি তো স্বপ্ন দেখছেন যে আমি পরের বার পাবো, তারপরে পাবো। ঘটনাচক্রে তার বয়স এখন 77। ওনার পুরো রাজনৈতিক ক্যারিয়ার যেটা ছিল সেটা হাওয়া হয়ে গেছে।
এইরকম ভাবে অনেকগুলো মানুষ জমে আছেন। বিএনপির এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু নমিনেশন দেয়, এবং অনেকে সরে যেতে চাইবেন না, এটাও সত্য। একটা অংশ হয়তো কনভিন্সড হবেন, এবং যেটা হয় এসব দলে অন্যান্য প্রতিশ্রুতি দেওয়া হয়, কাউকে এখানে, কাউকে ওখানে, কাউকে উপজেলা চেয়ারম্যান, মেয়র, মন্ত্রী, এরকম নানান রকম মানে ভাবে প্রোভাইড করার চেষ্টা হয়, তারপরও রয়ে যাবে। এবং আমি মনে করি যে ফাইনালাইজ হওয়ার পর কিছু দ্বন্দ্ব সংঘাত হবে। আর দল যেটা হুমকি দিয়েছে, এটা কিছু ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে বহিষ্কার করে দেওয়া হবে, সেটা কিছু ক্ষেত্রে কাজ করবে, কিন্তু কিছুটা আমার মনে হয় এবার হবে। ত্রয়োদশ নির্বাচনীয় আমরা স্বতন্ত্রদের হিড়িক দেখবো? হিড়িক দেখবো না, কিন্তু স্বতন্ত্র দেখবো, স্বতন্ত্র দেখবো। এবং আমার মনে হয় না সংখ্যাটা খুব ছোট হবে, কিন্তু হিড়িক হবে না। সেই শেখ হাসিনার আমিরামি নির্বাচনে প্রচুর হিড়িক ছিল, কারণ শেখ হাসিনা এটাকে কন্ট্রোল করতে চান নাই। যেহেতু বিএনপি বা বিরোধী দল আসে নাই, উনি পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য উনি এটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে বাধা দেবেন না। কিন্তু বিএনপি তো বাধা দেবে, নানানভাবে বাধা যেহেতু দেবে, হিড়িক হবে না, কিন্তু হবে, মোটামুটি কিছু হবে। বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলছে কি? আমি অনিশ্চয়তায় ফেলছে না, কিন্তু আমি বলি যে প্রত্যেকটা প্রবলেম এগুলো যদি রিজলভ না হয়, তাহলে এক ধরনের অনিশ্চয়তা তৈরির চেষ্টা আছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যুদ্ধ সম্পর্কে বলে যে যুদ্ধ কিন্তু পরিকল্পনা করে শুরু হয় না। দুই পক্ষের টেনশন হতে হতে হঠাৎ কিছু একটা ঘটে, ইট গেটস ট্রিগার্ড, এরপর না যুদ্ধ লেগে যায়, বেঁধে যায়। সো আমরা মনে করছি এখন পর্যন্ত কন্ট্রোলের মধ্যে আছে, আমার এখনো মনে হয়, কিন্তু ইউ নেভার নো, কোনো একটা পরিস্থিতি হতে পারে, হঠাৎ করে এমন একটা কিছু ঘটলো, দুই পক্ষ খুবই সিরিয়াস সংঘাতে জড়িয়ে গেল, তখন অবশ্যই নির্বাচন অনিশ্চয়তায় পড়বে। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রচুর খেলোয়াড় এখানে খেলার জন্য বসে আছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের ফিনান্স আছে, ভারত আছে। সুতরাং বাংলাদেশের নির্বাচন বা দেশের মধ্যে অনেকে আছে, নির্বাচন পিছিয়ে দিলে তাদের, এই সরকার এক্সটেন্ড করলে তাদের অনেক রকম সুবিধা আছে, এই সরকারের মধ্যে তারা খুবই পাওয়ারফুল, সুতরাং তারাও চাইবে। সুতরাং এই গ্রাউন্ড তৈরি আছে। এখন আমাদের দলগুলো খুব মেজর ভুল না করলে অনিশ্চয়তা হবে না, কিন্তু আমি ভুল করাকে উড়িয়েও দেই না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।